আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, বলছেন সালাউদ্দিন। এদিকে ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি, আদালতকে আওয়াল। জানাবো, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, আমরা যুক্তরাষ্ট্রের গালে চড় মেরেছি, বলছেন খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, বলছেন সালাউদ্দিন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি এও বলেছেন, বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব। সালাউদ্দিন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপি যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না। এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানে ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। এ সময় বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। গণমাধ্যম কর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, আদালতকে আওয়াল। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুনানিতে তিনি বলেন, এই আসামি 2022 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে 2024 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক একটি নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও 2-1টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি বলেছেন, কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকব? তিনি 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন। শুনানিতে ওমর ফারুক আরও বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমকে বলেছেন, সারা দেশের সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছে বলে জানান। তার 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বিড়াল কেন্দ্রে শুয়ে আছে। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমে বলেন, ঘুমিয়ে পড়েছিলাম। কতটা হাস্যকর কথাবার্তা। শুনানিতে সরকারি এই কৌশলী আরও বলেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করি। আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড নামঞ্জুর চেয়ে বলেন, তার বয়স 70, তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমি একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই জানিয়ে বলেন, 5 বছরের মুদ্রাস্ফীতি হিসাব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সময় কোথাও কি তারা সরজমিনে গিয়েছিলেন? তখন আওয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4-5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকে। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98
ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন পদত্যাগের কথা। আমি বলেছিলাম, তুমি যদি আগে বলতা এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আওয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ৭২-এর সংবিধান প্রণয়নের ৩ মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তী সময়ে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন তিনি নিজেকে জাস্টিফাই করেছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আওয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১,০০০ বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৮ ঘন্টা দীর্ঘ শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২শে জুন মামলা করে বিএনপি। পরে ২৫শে জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি। বিএনপির ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, দুর্নীতি দুঃশাসন আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের প্রশাসনের লাল ফিতা দৌরাত্ম্য দেখে আসছি কম বেশি। সমাজের কিছু ব্যক্তি অথবা রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে বিধায় দুর্নীতি বেড়েছে। কিন্তু গত ১৭ বছরে দুর্নীতি ছিল আকাশচুম্বী। হাজার হাজার কোটি কোটি টাকা হয়েছে। এটা যদি আমরা সবাই মিলে রোধ করতে না পারি, তাহলে আজকে বাংলাদেশ যে খাতের কিনারায় চলে গেছে, এখান থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। অ্যানি বলেন, আমরা বিএনপির ৩১ দফায় উল্লেখ করেছি দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি দূর করতে হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন থেকে কাজ শুরু করেছি। এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। শুধু প্রশাসনে নয়, তার বাইরে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠিন ভূমিকা নেবে বিএনপি। আগামী নির্বাচনে কারা বিএনপির মনোনয়নের জন্য উপযুক্ত হবেন এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদ উদ্দিন আনি বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনের পরামর্শ নিয়ে দল পরিচালিত হচ্ছে। তাদের কাছে অনুরোধ করেছি, সারা দেশে নিজস্ব জরিপের মধ্য দিয়ে যিনি সবচেয়ে জনপ্রিয় এলাকায় নির্বাচন করার জন্য উপযোগী হবেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ত্যাগী, তাকে দল বাছাই করে নেবে। আগে দুর্নীতি যা ছিল শেখ হাসিনার নেতৃত্বে তা ১০০০ গুণ বেশি হয়েছিল বলে মন্তব্য করেন আনি। তিনি আরও বলেন, তিনি তার বাবা চাইতে কয়েক শত গুণ বেশি ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন। এরশাদের চাইতে কয়েক শত ডিগ্রি বেশি ফ্যাসিবাদ ছিলেন তিনি। আমরা এরশাদকে স্বৈরাচার বলি আর হাসিনাকে ফ্যাসিবাদী বলি। তিনি আরও বলেন, পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি দেখেন, তিনি উন্নয়ন এবং নিজস্ব কর্মসূচি দিয়ে রাজনীতি করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন তার বয়স কত ছিল, আর যখন মৃত্যুবরণ করেন তখন বয়স কত ছিল? ৭১ থেকে ৮১। এই ১০ বছরের মধ্যে মাত্র ৩.৫ বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে কোনো ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী রাজনীতি ছিল কি না দেখেন। বিএনপি কখন ফ্যাসিবাদের ভূমিকায় ছিল না? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতা থাকাকালে অনেক ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেন শহীদ উদ্দিন আনি। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছিলেন, তারা তারেক রহমানের রাজনীতিকে টার্গেট করেছিল। তার নামে নানান অপপ্রচার হয়েছে। হাওয়া ভবন দিয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল, যাতে তারেক রহমান তার নিজস্ব চিন্তা চেতনা দেখাতে না পেরে বিএনপি ক্ষমতায় গেলে বহির্বিশ্বের বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেবে জানতে চাইলে অ্যানি বলেন, বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। জিয়াউর রহমান স্যার গঠন করেছেন আমাদের পার্শ্ববর্তী 7টি দেশ মিলে। এটা একটা অ্যাসোসিয়েশন, যে কোনো সমস্যার আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়ে যায়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সার্ককে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। তারা একটা দেশকে প্রাধান্য দিয়েছে। আশা করছি ভবিষ্যতে সার্ক পুরোপুরি কার্যকরভাবে সক্রিয় হবে। এজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পররাষ্ট্রনীতি, সেখানে চায়নার জন্য একটা পররাষ্ট্রনীতি থাকবে, আমেরিকার জন্য একটা, যুক্তরাজ্যের জন্য আরেকটা এবং পার্শ্ববর্তী দেশের জন্য আলাদা পররাষ্ট্রনীতি থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।